বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে পিআরবি 244 থেকে 250, আমরা যতটুকু দিতে পারি। সবাই একটু মনোযোগ দেন। আর আপনাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে সাইবার আইনে, সাইবার সুরক্ষা আইনে আপনাদের দেখবেন একটা পিডিএফ দিচ্ছে এমসিকিউ, ওখানে শুধু সংজ্ঞা। ওখান থেকে যে সংজ্ঞাগুলো, দুইয়ের যে সংজ্ঞাগুলো রয়েছে ওখান থেকে 50টা এমসিকিউ দিচ্ছি, পড়ে ফেলবেন। কালকে কিন্তু আপনাদের পরীক্ষা দেবো, পড়ে ফেলি যতটুকু পাওয়া যায় রিডিং করে ফেলে। 244 পিআরবি, মনোযোগ দেন। 244-এ বলছে, কিছু নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে এফআইআর। আপনাদের মেন বই যেটা আছে, কতিপয় মামলা ব্যতীত সমস্ত মামলা এফআইআর নেওয়া হবে। আই রিপিট, নির্দিষ্ট কিছু ব্যতিক্রম রয়েছে আইনে। ফার্স্ট ইনফরমেশন টু বি রেকর্ডেড ইন অল বাট সার্টেন কেসেস। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া, ওই ব্যতিক্রম গুলো কি কি, যে কোন কোন গুলো মামলা করা যায় না। আমরা অলরেডি একটা জেনেই ফেললাম যে সিআরপিসি 155 অনুসারে আমলের অযোগ্য যে সকল মামলা রয়েছে সেগুলা এফআইআর হিসেবে রেকর্ডেড হয় না। সবাই একটু মনোযোগ দেন, বুঝেন বিষয়গুলো। বুঝে এখন থেকে ক্লিয়ার না হলে পরবর্তী সমস্যা হবে। তো সব ক্ষেত্রেই রেকর্ড করা এফআইআর সকল ক্ষেত্রে হবে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, সব ক্ষেত্রেই এফআইআর হবে সেরকম না। সেটাই 244 বলছে, যে পুলিশের নিকট কোনো যে প্রত্যেক ধর্তব্য কগনিজেবল অপরাধ হলেই, অভিযোগ অভিযোগ হলেই সেটা কি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হিসেবে লিপিবদ্ধ করতে হবে। সবসময় খেয়াল রাখবেন, পুলিশের নিকট কোনো দাখিল করে যদি কোনো ভিকটিম, অভিযোগকারী, বাদী, আবেদনকারী, সংক্ষুব্ধ ব্যক্তি অথবা তার পক্ষে যিনি দেখেছেন বা তাকে শুনেছেন, যেটাই হোক, বাদী হলেই পুলিশের নিকট যদি কোনো ধর্তব্য অপরাধের সংবাদ দেওয়া হয় লিপিবদ্ধ করে, তখনই সেটা এফআইআর হিসেবে রেকর্ডেড করতে হবে। এটা আমরা 244-এ পাই, এবং আমরা এই এফআইআর সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি গত পর্বে। এবং এখানে কিছু বিষয় রয়েছে অভিযোগের ক্ষেত্রে। প্রাথমিকভাবে কিছু সত্য মিথ্যা মনে হলেও, আবার কিছু কিছু ছোট ছোট বা বড় গুরুতর হলেও, ছোটখাটো যে বিষয় থাকে, দণ্ডবিধির অথবা কোনো বিশেষ বা স্থানীয় আইনে যদি কোনো অপরাধ হলেও এফআইআর গ্রহণ করতে হবে। তিনটা বিষয়, প্রাথমিকভাবে সত্য হোক মিথ্যা হোক, অথবা গুরুতর বা ছোট হোক, অথবা পেনাল কোডে বা বিশেষ বা স্থানীয় আইন অনুযায়ী যদি অপরাধ, বিশেষ স্থানীয় আইন তো আমরা জানি অন্যান্য আইন অনুসারে এফআইআর গ্রহণ করতে হবে। তো ব্যতিক্রমটা কি, এ আইনের ব্যতিক্রমটা কি? ক্লাসে কি সকলে চলে আসছে? আচ্ছা, আসছে। তো এই আইনের ব্যতিক্রমটা হচ্ছে যে পুলিশ আইনের যে সকল আমরা 34-এ মামলা করি, পুলিশ আইন 34-34-এর কর যে বিষয়গুলো, এগুলো তার এফআইআর হিসেবে গ্রহণ করা যাবে না। এগুলো হচ্ছে কি আমলের অযোগ্য অধর্তব্য অপরাধ। মনে রাখবেন যে পুলিশ অ্যাক্টে যে ধারা 34-এর মামলা, আর পৌরসভার কিছু মিউনিসিপ্যাল, রেল ও টেলিগ্রাফ উপ আইন কিছু রয়েছে, এগুলো হচ্ছে 200 পিআরবি প্রযোজ্য। অর্থাৎ আই রিপিট, আমরা যে আমলের অযোগ্য যে সকল কার্যক্রম গুলো করি, পেনাল কোডে আমরা অনেকগুলো রয়েছে, 172 রয়েছে, তারপর হচ্ছে 180, যেগুলো হচ্ছে, তারপর হচ্ছে আপনার 211 রয়েছে, 182 রয়েছে, এগুলো অনেক সেকশন আমলের অযোগ্য যে সেগুলো প্রযোগিশন দাখিল করতে হয়। এরকম পুলিশ আইন 34-34 অনেকগুলো আছে, অনেকগুলো সেকশন রয়েছে যেগুলো হচ্ছে আমলের অযোগ্যর কথাগুলো রয়েছে। সেক্ষেত্রে আমলের অযোগ্য মামলা তদন্তের ক্ষেত্রে যে এফআইআর যদি রেকর্ডেড না হয়, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনারা যে অবশ্যই পিআরবি 254, 268 বিধান মোতাবেক কি করতে হয়, প্রসিকিউশন একটা ফরম্যাট রয়েছে, দাখিল করতে। এটা 244-এর পদে বলছে। আমাদের যে সার্টেন কেসেস গুলো কি কি ব্যতিক্রম, এই দেখলাম যে কোন কোন ক্ষেত্রে মামলা নেওয়া হয় না, এই যে এগুলো পুলিশ আইনে, পৌরসভা, রেলওয়ে, টেলিগ্রাফ, অন্যান্য আইন। এখন কথা হচ্ছে, যখন কোনো পুলিশ কর্মকর্তা, এখানে তিনটা বিষয় মনে হয় মেবি, আপনাদের 244-এর চারটা চারটা বিষয়, মনোযোগ দেন। যে যখন কোনো পুলিশ কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তব্য পালনের সময় আক্রান্ত হয়, নাজমুল একজন পুলিশ অফিসার, সে ডিউটি করার সময় আক্রান্ত হয়েছে। এখন সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে মামলা করা পূর্বে অবশ্যই সাব ইন্সপেক্টর চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে আসা প্রয়োজন। এখন যদি এটা তো স্বাভাবিকই, কোনো একটা মামলা যদি আহত হয়, এসপির কাছে অনুমতি নেওয়াটা স্বাভাবিক, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়াটাই স্বাভাবিক, এটা এত কোনো কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে অনুমতি গ্রহণ করতে হবে যদি কোনো ক্ষতিকর বিলম্ব না, এই যে আমরা 186, 353, তারপর হচ্ছে এই পুলিশ অ্যাসল্ট যে বিষয়, এগুলো কিন্তু আমলের অযোগ্য, বাট ওখানে আমলযোগ্য করে সেকশনে মামলাটা রুজু করা হয়। ঠিক আছে? তো অনুমতি গ্রহণের দায়িত্ব আক্রান্ত পুলিশ কর্মকর্তার উপর থাকবে, আক্রান্ত পুলিশ কর্মকর্তা থাকবে। তবে এ ধরনের অপরাধ প্রথমে তথ্য নেওয়া হবে, প্রাথমিক তথ্য নেওয়া হবে। ফৌজদারি কার্যবিধির 154 অনুযায়ী অফিসার ইনচার্জ এরপর গ্রহণ করতে বাধ্য। এরকম কোনো যদি এরকম ঘটনা ঘটে, অবশ্যই এফআইআর গ্রহণ করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে যদি কোনো থানায় এই ধরনের কোনো মামলায় কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ অপরাধ সংক্রান্ত তথ্য দেওয়া হয়, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে, অফিসার ইনচার্জ অভিযোগ তদন্ত করবেন, অফিসার ইনচার্জ তদন্ত করবে এবং এফআইআর কপি একটি তাৎক্ষণিক পাঠাবে কোথায়, পুলিশ সুপারের কাছে।
জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, মহকুমা ম্যাজিস্ট্রেট, এগুলি আইন কথা বলা রয়েছে, এগুলি খেয়াল রাখবেন। এফআইআর প্রেরণের পদ্ধতি আমরা সামনে দেখবো। এখন এখানে যে ক্রিমিনাল ট্রায়ালস অ্যাক্ট 1924 এ আপনারা যেটা দেখবেন, যেখানে যেটা বলা রয়েছে, যেটা এখানে উপজাতি আইন 21, 22-এর 1, 25 এই পুলিশের কিন্তু আমলের, এগুলো হচ্ছে আমলযোগ্য কগনিজেবল। এই যে সেকশন গুলো বলছে যে 1924 সালে উপজাতি অপরাধ আইনের 21, 22-এর 1, 24, 25, এগুলো হচ্ছে পুলিশের গ্রহণযোগ্য। এগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ। এইসব ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই এফআইআর দায়ের ক্ষেত্রে চার্জশিট দিতে হবে। তবে 22-এর 2 এখানে একটা বিয়ে করছে, 22-এর 2 এখানে 22-এর 2 অমলযোগ্য, নন কগনিজেবল হবে, এখানে উল্লেখ করা নাই, একটু খেয়াল রাখেন। এটা 22-এ আসছে, 22-এ আছে। নন কগের কথা বলছে আমলের অযোগ্য অপরাধ। তবে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে আমল নেওয়ার রিপোর্ট পাঠাতে, যদি আমল নিতে চায় অবশ্যই রিপোর্ট পাঠাতে হবে। থানার অফিসার ইনচার্জ অথবা সাব ইন্সপেক্টর পদ নিচে নয় এমন পুলিশ কর্মকর্তাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে। একজন বাইরে ডিসিশন দিচ্ছে, থানা অফিসার ইনচার্জ অথবা সাব ইন্সপেক্টর পদ নিচে নয় এমন আচ্ছা। পুলিশ কর্মকর্তা ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতেও কি পারবেন। এই 244 সাথে আমাদের এই কিসের সাথে সম্পর্কিত? অর্থাৎ এক কথায় হচ্ছে সকল ধর্তব্য মামলার এফআইআর নিতে হবে। তবে ব্যতিক্রম হচ্ছে কোন কোন ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আপনি এফআইআর গ্রহণ করা হয় না। এখানে মোটামুটি আমাদের এমসিকিউ আছে, যে আপনারা একটু রিডিং করে নেবেন। এখানে এটা রিটেনের কিছু নাই, অনেক সাব ইন্সপেক্টর জন্য স্যার, কিন্তু দিতে পারে। পরে কথা বলে, এখন কোনো কথা স্যার নেই তো। ওখানে রাখো, নোট করে স্যার রাখো। ওখানে ইন্সপেক্টর হবে না সাব ইন্সপেক্টর হবে স্যার? সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর দুইটা, ইন্সপেক্টর নিচে নয়, এখানে তো ক্লিয়ার করে দিছে ভাই। তোমরা এই সাব ইন্সপেক্টর লেখা তো এই জন্য বলছি। পেজ লাগাও। আমার কাছে তো বই আছে, এই যে আমার কাছে তো বই, আমি বই খুলে দেখতেছি তো যে কোথাও ভুল হচ্ছে কিনা। আমার এখানে ইন্সপেক্টর লেখা স্যার। আচ্ছা, ইন্সপেক্টর 245, মনোযোগ দাও। 245 পরীক্ষা প্রশ্ন সামনে ইন্সপেক্টর মিলে আসবে, সরাসরি ইন্সপেক্টর আসবে না এমসিকিউর ক্ষেত্রে। 245 ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট করতে, এই যে আমরা বলি না কোর্ট এফআইআর সিআর মামলা, এইটাই হচ্ছে 245। আজকে জেনে রাখা হয়েছে কোর্ট এফআইআর করে বলে না, কোর্টে মামলা নেওয়া যখন কোনো অভিযুক্ত বা সংক্ষুব্ধ ব্যক্তি বা বাদী বা আবেদনকারী থানায় গিয়ে যে মামলা রুজু করেন অথবা অভিযোগ দাখিল করেন, নালিশ করেন, সেটা কি করে? আদালত থেকে যদি সরাসরি সিআর মামলাটি যদি আদালতে দেওয়ার পরে যদি থানায় বলে যে এই মামলাটি দ্রুত 2-3 দিনের ভিতরে অনুসন্ধান করে এটি এফআইআর গ্রহণ করে কোর্টকে অবহিত করার জন্য, এই 245 সিআর মামলা হিসেবে ম্যাজিস্ট্রেট কর্তৃক, যেটা তোমরা মেন বই পাবা, ম্যাজিস্ট্রেট কর্তৃক আদালত গ্রাহ্য মামলা 245। রিটেনে কিছু না, জাস্ট এটা একটু জেনে নাও যে ম্যাজিস্ট্রেট যদি পুলিশকে তদন্ত করতে, ম্যাজিস্ট্রেট যখন পুলিশকে তদন্ত করতে বলবেন, তখন ম্যাজিস্ট্রেট লিখিত তথ্য অবশ্যই কি করে ম্যাজিস্ট্রেটের কাছে যেটা দেবে সেই এফআইআরটা হিসেবে গণ্য হবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কি করবে? নির্দিষ্ট সময় দিতে পারবে রিপোর্ট জমা দেওয়ার জন্য। বলে দিবে যে অবশ্যই এফআইআর করার জন্য আদালতে একবার জানাবে, আবার টাইম দেওয়া থাকবে, যে এই মামলাটি থানায় এত আপনার এই আদিষ্ট হয়ে এই মামলাটা করে তদন্ত অনুসারে সতত পায়, মামলা রুজু হয়, পরবর্তী এত তারিখে রিপোর্ট দেওয়ার জন্য, যে মামলাটি মামলাটি হয়েছে একটা রিপোর্ট দেওয়া লাগে যে এত তারিখে মামলাটি এই রুজু করা হয়েছে। পরবর্তীতে একটা টাইম দেওয়া থাকবে, পরে আবার অর্ডার শিট দেবে যে হ্যাঁ মামলাটি এত তারিখ পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলতে পারে। এটা কোর্ট এফআইআর এক কথায় 245। তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট করতে পুলিশ। পিটিশন যেটা আছে স্যার, হ্যাঁ, কোর্ট পিটিশন যেটা আসে হ্যাঁ, স্যার কোর্ট থানায়। পিটিশন, রাইট, এরকম। কোর্ট পিটিশন তো সব সিআর মামলা অ্যাভেলেবেল, তবে সরাসরি কিছু কিছু ক্ষেত্রে কোর্ট পিটিশন দুইটা হয়, একটা হচ্ছে সিআর মামলা সরাসরি, আর একটা কোর্ট থানায় মামলা অনেক সময় নেয় না, অনেক সময় বলে বাদী বলে যে থানায় গেছিলাম মামলা নেয়, তখন অনেক সময় কোর্টে গিয়ে মামলা করে থানা নির্দেশ দেয়। কোর্ট পিটিশন তো মাস্ট 100%। স্যার এটা কি ফৌজদারি কার্য বিধি 190 আসবে স্যার এটা এখানে? এখানে 190 দিলে দিতে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এখানে দেওয়ার দরকার নাই তো। এখানে দিলেও কোনো সমস্যা নাই, কারণ এটা ম্যাজিস্ট্রেট কর্তৃক তো, জাস্ট এটা আহামরি কিছু না। এটা হচ্ছে জাস্ট হচ্ছে এই সেকশনটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশের নিকট তদন্ত নির্দেশ দিবে, এটাই, আর কোনো কিছু না। অনেক সেকশন আছে যেগুলো হচ্ছে আমাদের, এগুলো প্রসিডিউরটা শিখতেছি, পিআরবি তো আমাদের পদ্ধতিগত কিছু নিয়ম কানুন আছে, আমরা ফর্মালিটি, আমরা কিভাবে প্রসিডিউর করবো, কিভাবে কার কাছে যাবো, উনি কি সিদ্ধান্ত দিবেন, কিভাবে কোর্টে পাঠাবো, জাস্ট একটা সিস্টেমেটিক। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি তাহলে পুলিশ করতে ম্যাজিস্ট্রেট করতে পুলিশের নিকট তদন্ত প্রেরণের কথা বললো। এখানে অনেকগুলো এমসিকিউ এমসিকিউ আপনাদেরকে তো দিয়ে দিয়েছে অনেক আগে। 246 আপনারা জানেন, এটা গত পরীক্ষা, গত শুক্র পরীক্ষা দেয়নি যদিও, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে এফআইআর ডেসপাস রোলস, অর্থাৎ এফআইআর কোথায় বের করবেন। 246টা বলছে এফআইআর প্রেরণ, মনোযোগ দেন সবাই। 246 এফআইআর প্রেরণ, এফআইআর কপি বিভিন্ন জায়গায় পাঠাতে হয়, কপি বিতরণ, অরিজিনাল কপি, ফার্স্ট কার্বন, সেকেন্ড কপি, থার্ড কপি এন্ড সার্কেল, সার্কেল কপি ও সার্কেলের অফিস। অরিজিনাল কপিটা সবসময় আমরা কি কোর্ট অফিসার কাছে যাই, ম্যাজিস্ট্রেটের কাছে। আর ফার্স্ট কার্বন কপিটা এসপি অফিস, যেটা হচ্ছে সেকেন্ড কপি পুলিশ স্টেশনে ফাইল থাকে, থার্ড কপিটা কমপ্লেন অথবা সেকেন্ড কপিটা তো একটা পুলিশ স্টেশন কোর্টে ফটোকপি তো আয়ও পায়। থার্ড কপি কমপ্লেন যিনি বাদী, এটা ফ্রি, এটা তো বাদীকে তাকে তো একটা দেওয়াই লাগে। সার্কেলের একটা কপি যায়।
তবে আরেকটু বিষয় আছে যে কিছু কিছু বিষয় আছে এখানে একটু দেখে নেন আপনারা। এফআইআর পাঠানোর ক্ষেত্রে পার্শ্ববর্তী সীমান্ত অপরাধ সম্পর্কে একটু কথা বলা রয়েছে, একটু মনোযোগ দিন, এখানে একটু বোঝার আছে যে সীমান্তের 3 মাইলের মধ্যে যদি অপরাধ হয়, সীমান্তের সীমান্ত অপরাধ সম্পর্কে পার্শ্ববর্তী থানা ওসিদের জন্য পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য এরকম প্রতিবেশী থানায় পোস্টকার্ড রিপোর্ট, ক্রাইম ম্যাপ এন্ট্রি, যদি এরকম বর্ডার ক্রাইম রিপোর্ট হয় তাহলে কি করবে এই 15 অ্যাপেন্ডিক্স। এটা আবার আপনারা তো এইটা পড়ে না, এটা হলো অধ্যায়ের কথা বলছে যে গুরুতর মামলার ক্ষেত্রে এসপি সার্কেলকে অবশ্যই জানা হবে। গুরুতর অপরাধের ক্ষেত্রে যদি এরকম হয় অবশ্যই এসপি এবং সার্কেলে জানানো, এটাই স্বাভাবিক, এটা জানা যায়। গুরুতর মামলার ক্ষেত্রে এটা জানানো হয়, এটাই স্বাভাবিক। এবং বিশেষ করে পুলিশ অপরাধ করলে, বিশেষ করে যে পুলিশ অপরাধ করলে তাৎক্ষণিক রিপোর্ট বাধ্যতামূলক। একটা জিনিস খেয়াল রাখবেন যে পুলিশ জড়িত, আমি আগেই বলছিলাম যে এসআর মামলা হচ্ছে গুরুতর মামলাগুলো আমরা 53 দেখেছি কোন কোন মামলাগুলো এসআর, এবং এসআর কে ঘোষণা করেন। আরেকটা আছে এসআর পর আরেকটা মামলা আছে এমআর। এটা কোথাও কোথাও বলে মিসকিউলিনিয়াস, আবার মেলাইজ বলে, আবার কোথাও মিসকিউলিনিয়াস, এরকমই বিগত। আর মিসকন্ডাক্টিং রেজিস্টার অনেক সময় পুলিশের বিরুদ্ধে, পুলিশ অনেক ক্ষেত্রে বলে মিসকন্ডাক্ট, অর্থাৎ পুলিশের বিরুদ্ধে শুধু একটা পুলিশই যদি সরাসরি জড়িত থাকে, এই যে কিছু জায়গায় বিভিন্ন পুলিশ জড়িত হইয়া বা বা পুলিশ সরাসরি এঙ্গেজ থাকে, তখন ওই এমআর ঘোষণা করে পুলিশ এসপি। এমআর মনে রাখবেন, মিসকন্ডাক্ট রেজিস্টার অনেক সময় বলে, মিসকিউলিনিয়াস বলে অনেক সময়। আচ্ছা, তো যদি রেলওয়ে টেলিগ্রাফে কোনো তথ্য থাকে যে একই রেলওয়ে টেলিগ্রাফে যদি থাকে যে রেলওয়ে অপরাধী হয়, সেক্ষেত্রে এই একই টেলিফোন ব্যবহার করে এটা হচ্ছে এসপি কে জানাতে হয়। এটা আপনারা একটু দেখে নেবেন। এটা এমন না আমার কিছু নেই, তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 246 কটা মুখস্থ করে রাখবেন সবসময়। 246 ক এফ এর কোথায় কোথায় প্যারা রাখবে, এটা রিটার্নের প্রশ্ন। তাহলে এফ এর কপি পুলিশ সুপার, দ্বিতীয় কপি ভবিষ্যৎ প্রয়োজনীয় থানায় সংরক্ষণ রাখে, তৃতীয় কপি সাধারণ কাগজে বাদী তথ্যদাতাকে বিনামূল্যে প্রদান করতে হয়, বাদী বা তথ্যদাতার সংগ্রহ কপি স্বীকারোক্তি প্রদান করবে। আচ্ছা, যে মূল কপি এবং কার্বন কপি কোর্ট অফিসে পুলিশ সুপার পাঠানোর সময় একই সঙ্গে কার্বন ছাড়া নন কার্বন সার্কেলের কাছে পাঠানো হয়। আচ্ছা, এছাড়াও সাব ডিভিশনাল এসডিপিও রয়েছে, সেখানে 2টি কপিতে, একটি এসডিপিও অপরটি সার্কেল, এগুলো দরকার নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেকশন গুলা, সরি এই বিধিগুলা, আমাদের প্রত্যেকটা বিধি এগুলো পড়তে হয়। এই জন্য আস্তে আস্তে যাচ্ছে আপনাদের এই যে আলোচনা যেভাবে হচ্ছে, এই জন্য আস্তে যাচ্ছে আপনাদের একটা বেসিক, ভালো বেসিক হবে যেগুলো আমাদের খুবই কানেক্টিভিটি রয়েছে। চুরি যাওয়া মালানোর তালিকা বাদে নিকট নিতে হবে সবসময়। খেলা লিস্ট অফ স্টোলেন প্রপার্টি, কারো যদি কোনো চুরাই মাল চুরাই যায়, অবশ্যই লিস্টটা অবশ্য বাদের কাছে নিতে হবে যে আপনি কি কি চুরি গেছে, আপনার কি কি চুরি হয়েছে, এটা একটা নিবেন। লিস্ট অফ স্টোলেন প্রপার্টি অবটেইন অর নিবেন কাছ থেকে ফ্রম কমপ্লেনেন্ট, কমপ্লেনের কাছে নিবেন। চুরি যাওয়া সম্পত্তির তালিকা কার কাছে নেবেন, বাদীর কাছ থেকে, এমসিকিউ আসতে পারে। যেসব মামলায় সম্পত্তি হারানো বা চুরির ঘটনা জড়িত থাকে, কি করবে, বাদীকে চুরি যাওয়া সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করবে এবং স্বাক্ষর প্রদান করবে, এই চুরি হয়েছে। উক্ত তালিকা প্রাথমিক তথ্য যে এফআইআর এর সঙ্গে কোর্ট অফিসার নিকট পাঠাবে যে এই মাল চুরি হয়েছে বা এই উদ্ধার হয়েছে, এই পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তা, ইনভেস্টিগেশন অফিসার, তদন্তকারী কর্মকর্তা যিনি ইনভেস্টিগেশন অফিসে থাকবেন, তিনি ছবি একটা তালিকা একটি কপি সংরক্ষণ করেন, অবশ্যই সংরক্ষণ করবেন। যদি বাদী এফআইআর দেওয়ার সময় যদি তার তালিকা না দিতে পারে যে আপনি এই চুরি হয় না, তাহলে তদন্তকারী আমরা কি করবে, যতদূর সময় লিখিত তালিকা দেওয়ার জন্য নির্দেশ দিবেন। অবশ্যই যদি তালিকা না দিতে পারে বলবে আপনাকে লিখিত তালিকা দেন কি কি হারাইছে। বাদীর স্বাক্ষরযুক্ত তালিকা তদন্ত কর্মকর্তা কোর্ট অফিসার নিকট প্রেরণ করবে। কি করবে, এই তালিকা পেয়ে কোর্ট অফিসার নিকট প্রেরণ করবে। এফআইআর গ্রহণের সময় মনোযোগ দিয়ে, এফআইআর গ্রহণের সময় বাদীর কাছ থেকে চুরি যাওয়া সম্পত্তির সর্বাধিক নির্ভুল এবং বিস্তারিত বিবরণ সংগ্রহ সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই কথা এক কথা হচ্ছে 247 বিআরবি কিন্তু একই কথা বলছে যে চুরি যাওয়ার মালামাল, চুরাই যাওয়া মালা তালিকা বাদীর নিকট নিতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। এখন যেটা আছে রিটার্নের প্রশ্ন, এখন যেটা আছে রিটার্নের প্রশ্ন, জুরিডিকশন বাইরে মামলা, অর্থাৎ এখতিয়ারধীন থানা এলাকা বাইরে যদি কোনো সংগঠিত গুরুতর হয়, ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা যে কার্যবিধির সাথে একটা কানেক্টেড রয়েছে, মেবি 182, 248 সাথে ফৌজদারি কার্যবিধি 182, সবাই একটু লিখে রাখেন। অর্থাৎ এখতিয়ারাধীন এলাকার বাইরে অপরাধ যদি আমরা অনেক সময় বলেছিলাম যে আপনারা দেখবেন একটা কোন একটা মামলায় আমরা অনেক সময় বলছি না যে এই উদাহরণ দিয়েছিলাম না যে একটি একটি জুরিডিকশন 3টা ক্রাইম সিন পাওয়া গেছে, একটা লাশ, 3টা থানা এলাকার, অথবা 3টা মামলা হয়েছে। 3টা মামলা 3টা আয়ু একত্র হয়েছে। এখন 3টা মামলাতে 3 জায়গায় চার্জশিট দিতে পারবে না, যে কোনো একটা চার্জশিট দিবে আর 2টা ফাইনাল রিপোর্ট করতে হবে, 2টা ট্যাগ হয়ে যাবে আর একটা কি করতে হবে, একটা চার্জশিট দিবে, যে কোনো একটা হবে। তো এই একটু এখানে মনোযোগ দেন। অর্থাৎ এখতিয়ার বহির্ভূত এলাকায় সংঘটিত গুরুতর কোনো হাইনিউজ কেসেস অকারিং হয়, আউটসাইড জুরিডিকশনটা কি হবে, অর্থাৎ নিয়মটা যদি অপরাধ অন্য থানা এলাকায় হয়, রিপোর্ট আই রিপিট,
যদি অপরাধ অন্য থানা এলাকায় দ্রুত দ্রুত থানায় খবর দিবেন, টেলিগ্রাম বা এক্সপ্রেস লেটার যেটা মাধ্যমে প্রয়োজনে আসামি গ্রেপ্তার করবেন। একাধিক থানায় মামলা হলে এসপি সিদ্ধান্ত নেবেন কোন থানায় ফাইনাল রিপোর্ট হবে, যেটা বললাম। যেটা ফাইনাল রিপোর্ট হলে অবশ্যই এসপি, এখানে আপনাদের একটা এমসিকিউ আছে মেবি, যে একাধিক থানায় মামলা হলে ফাইনাল রিপোর্ট পাঠানোর নির্দেশে, যেখানে সার্কেলের অনুমতি নিতে হবে, এরকম কোনো কিছু দেখছিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি দেখলাম, যে এখতিয়ার বহির্ভূত এলাকায় যে সংঘটিত গুরুত্ব অপরাধ হয় হাইনাস কেসের ক্ষেত্রে, তাহলে পিআরবি এই 246-এর আমরা যেটা দেখে আসলাম, যে এলাকার বাইরে ওই যে রেলওয়ে, তাহলে এই মামলাটা সেশন কোর্ট যদি হয়, সেটা যদি এমন কোন কর্মকর্তা আসে যে যার থানার এখতিয়ার বাইরে ঘটনা সংঘটিত, তখন তিনি দ্রুত সময় হলে টেলিগ্রামে বা এক্সপ্রেসের মাধ্যমে ঘটনাস্থল থানার এখতিয়ারভুক্ত সেই থানায় জানাবে যে আপনার থানায় এই অন্য থানায় এই ঘটনা ঘটে গেছে। তো মামলার পরিস্থিতি অনুযায়ী এবং তিনি আসামিকে এবং গ্রেপ্তার করেন, অবশ্যই গ্রেপ্তার ব্যবস্থা করতে হবে। তবে একটু কথা রয়েছে, যদি একই অপরাধের বিষয় দুই বা ততোধিক থানা এখতিয়ার থাকে, মনোযোগে দিকে বললাম, তিনটা বলছিলাম, যদি একই অপরাধের একই বিষয়ে দুই বা ততোধিক, দুই হতে বা তিন হতে পারে, তবে এখতিয়ারে থাকে, তাহলে একই সমস্ত থানাগুলো অভিযোগ দায়ের করা হয়। যদি এখানে একই জায়গায় তিনটা অভিযোগ করছে বা মামলা রুজু হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা চূড়ান্ত প্রতিবেদন ফাইনাল রিপোর্ট দাখিলে পূর্বে, যে ফাইনাল দেওয়ার আগে যে সব তিনটা তো ফাইনাল দিবে না, যে কোনো দুইটা দিবে। তো দুইটা হলে একটা দিবে, তাহলে পুলিশ সুপার অবশ্যই নির্দেশনা নিতে হবে, এসপির অনুমতি নিতে হবে। আই রিপিট, যদি কোনো অপরাধ সম্পর্কে দুই জেলায় থানায় অভিযোগ দায়ের করা হয়, দুই জেলায় অভিযোগ দায়ের করা হয়, তো উভয় জেলার যে কোনো একটিতে অপরাধটি আমলযোগ্য যদি হয়, কগনিজেবল করা হয়, তাহলে সেই ফৌজদারি কার্যবিধি 182 অনুযায়ী হলে, তাহলে শুধুমাত্র একটি জেলাতেই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে হবে। এটাই হলো মূল কথা। এটা রিটেনের প্রশ্ন সবাই মুখস্থ করে যাবেন, এটা আসবে পরীক্ষায়, যে কোনো সময় ঠাস করে দিয়ে দিতে পারে। যে আপনি সব নিজের মতো করে লিখবেন, যে এখানে আপনার তিনটা ঘটনাস্থল হলে বা আওতাধীন হলে, তিন জেলায় মামলা হলে, তো তিনটা তো চার্জশিট হবে, আপনার দুইটা ট্যাগ হবে, ট্যাগ মানে দুইটা এসপি স্যারের মধ্যে দুইটা ফাইনাল রিপোর্ট দেয়, আর যে সংশ্লিষ্ট যেখানে যে থানায় কগনিজেবল করা হয়েছে সেই জেলায় সেটা কি করবো চূড়ান্ত, বাকি দুইটা চূড়ান্ত রিপোর্ট দিয়ে একটা চার্জশিট দাখিল করতে হবে। তাহলে 248 কিসের সাথে সম্পর্কিত আমরা দেখলাম, যে এক্টের বহির্ভূত এলাকায় সংগঠিত গুরুতর অপরাধ। পড়ে নিবেন 248, ভেরি ইম্পর্টেন্ট। 250, আজকের আমাদের শেষ, 250 এই এই পার্টে আমাদের শেষ। আচ্ছা, 250 হিউ অ্যান্ড ক্রাই নোটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো রিটার্নের হইচই নোটিশ, মনোযোগ দিন, এটা রিটার্নের প্রশ্ন। কালকে যেটা পড়াবো কালকেটাও রিটার্ন, এখন যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে ফেলবেন। হইচই নোটিশ কি, হইচই নোটিশ কিভাবে প্রেরণ করা, হইচই নোটিশ আসলে থানার কারণে কি, হইচই নোটিশ কে প্রেরণ করে, এটা বা কাজগুলো কি কি, খুবই সুন্দর একটি প্রশ্ন এটা। হিউ অ্যান্ড ক্রাই নোটিস, এটা কখন জারি হয়, কোন কোন ক্ষেত্রে পাঠানোর নিয়ম কি, দায়িত্ব কারা, আবার এটা রিসিভ করার পরে কি কি করবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি, একেবারে শর্টে দেখে আসি। যদি আমরা, হিউ অ্যান্ড ক্রাই কখন জারি করা হয়, যখন কোনো, এই আপনারা দেখবেন মেন বই যারা আছেন, যখন কোনো দ্রুত তথ্য, কোনো একটা কোনো কাউকে গ্রেপ্তার করতে চাচ্ছেন, আশপাশের কোনো একটা বিষয়ে ডাকাতি হয়েছে, পেশাদার বা কয়েদি পলাইছে, বা বা কোনো পুলিশের নজরদারিতে রয়েছে কোনো গ্যাং, বড় বড় কোনো অপরাধ, এই ধরনের কোনো তথ্য, বা পুলিশ অন্য থানার কারো সহযোগিতা দরকার, তাহলে কি করবেন, এই যে এরা পলাতে হঠাৎ করে থানা থেকে আসামি পলাই গেছে, এই ক্ষেত্রে আপনি কি করবেন, আসামি ধরা পড়ে নাই, অথবা জেলখানা থেকে আসামি পলাইছে, এরকম হয় না অনেক সময়, বা চুরি হওয়া মালামাল উদ্ধার নাই এখন মধ্যে, আসামি ধরা পড়ে নাই, তা আসামি ধরা পড়ে নাই বা চুরি বা চুরাই মাল উদ্ধার হয় নাই, এই ক্ষেত্রে আপনি কি করবেন, জারি করবেন। দুইটা বিষয় মনে রাখবেন, আসামি ধরা পড়ে নাই আর চুরি হওয়া মালামাল উদ্ধার হয় নাই, এটা মাথায় রাখবেন। এখন গুরুত্বপূর্ণ মামলা কোনগুলো, যেটা আমরা যেটা এখানে হিউ অ্যান্ড ক্রাই নোটিস ইস্যু করবো, পেশাদার ড্রাগিং কেজ, ডাকাতি সংগঠিত অপরাধ, কয়েদি পালানো, পেশাদার প্রতারণা, গ্যাং পুলিশের এরিয়া নজরদারি এড়ানো, বড় বড় অপরাধ, আবার বড় সম্পদ চুরি, আসামি পলাতক, এই ক্ষেত্রে। আচ্ছা, পাঠানোর নিয়ম কি, এই ক্ষেত্রে হলেই আপনি কি করবেন, এখানে অনেকগুলো রয়েছে, 6টা পয়েন্ট আছে, আপনার একটু মেন করে নেবেন, এটা মুখস্থ করবেন সবাই। আই রিপিট, সবাই মুখস্থ করবেন। পাঠানোর নিয়মটা কি, সাধারণ এটা হলো আমরা পোস্টেই পাঠাই, কিন্তু আমরা আসলে তো ডাক মারফতেই পাঠাই দিই, ডাকের। জরুরি হলে স্পেশাল পুলিশ টেলিগ্রাম ব্যবহার করি, স্পেশাল মেসেঞ্জার ইউজ করি, এখন তো সব অনলাইনের যুগ, গ্রুপ খোলা আছে, এক থানা তার একটা থানা মিলে গ্রুপ আছে, গ্রুপে দিয়ে দিই। এখন পাঠানোর কোনো SMS, শর্ট SMS, গ্রুপ, বিভিন্ন অনেক কিছু আছে, টেলিগ্রাম, বেতার বার্তা, আপনারা লিখবেন আপনাদের দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটিটা কি, এখানে কি দায়িত্ব, যে সরগোল নোটিশ, অনেক সময় বলতে হয় যে সরগোল নোটিশ কি, হিউম্যান ক্রাইম হচ্ছে হইচই বিজ্ঞাপন অথবা সরগোল নোটিশ, হইচই নোটিশ অথবা সরগোল নোটিশ। এই সরগোল নোটিশ পারবে FIR যিনি লেখে অফিসার, সে নোটিশটাই লিখবে, অর্থাৎ থানা যিনি সরগোল নোটিশ পাওয়ার সাথে সাথে যে থাকবে,
এফআইআর গেলে থানা জ্যেষ্ঠ কর্মকর্তা, থানার অফিসার, যে যিনি একটা থানার কি থাকে, ডিউটি সুপারভাইজার যিনি থাকেন, অথবা মুন্সি যিনি থাকে, এসআই যিনি লিখবেন, যিনি এফআইআর লেখেন, সে হিউম্যান ক্রাইম তিনি লিখবেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যিনি কোনো মামলা হয়েছে, আসামি কর্তা, যিনি এফআইআর তিনি লিখবেন, এটা উনি জারি করবেন, হইচই বিজ্ঞাপন তিনি জারি করবেন, মূলত এটা কথা। তাহলে এসপি কে এটা কপি পাঠাবে, এসপি অফিসে পাঠাবেন, এবং অন্য থানা এটাকে ডিস্ট্রিবিউট করবেন, এটা খেয়াল রাখবেন। তাহলে এফআইআর যিনি লিখলেন, তিনি করলে এফআইআর লেখছেন, উনি এটা পাঠাইলেন, এসপি কি করলেন, এসপি কে পাঠাইলেন, এবং তিনি অন্য থানায় এটা প্রেরণ করলেন। এটা পাওয়ার পর কি করবে, অন্য থানায়, খেয়াল রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট, এটা পাওয়ার পর লাল কালিতে রেড ইঙ্কে, রেড ইঙ্ক জিডিতে এন্ট্রি করবে, লাল কালিতে হয়েছে অন্য থানা যদি পায়, আপনি পান, আপনি ওই থানা প্রেরণ করলেন, একই জিনিস, সেম অ্যাজ ওয়েল, সেন্ট অ্যান্ড কামিং ডিটেইল। রেড ইঙ্কে কি করবেন, হুরায়রা, আচ্ছা, তাহলে রেড ইঙ্কে জিডিতে এন্ট্রি করবেন, আই রিপিট, লাল কালিতে জিডিতে নোট দিবেন, এবং যারা খারাপ চরিত্র রয়েছে, ব্যাড ক্যারেক্টার মনিটরিং করবেন, সার্ভিল্যান্স অবজারভেশন, সার্ভিল্যান্স চেক করবেন, তদন্ত শুরু করবেন, কনস্টেবল চৌকিদারকে অন্য থানায় জানাবেন এই বিষয়গুলো, রূপকল যেটাই হোক যেভাবে হোক, এবং অনুসন্ধান রিপোর্ট, এবং হইচই বিয়ার পর একটা রিপোর্ট পাঠাবেন। তাহলে আমরা মোটামুটি 250 আমরা কি দেখলাম, সরকুল নোটিশ বা হইচই নোটিশ। এটা বিবি ফর্ম কত, আমরা যদি পিআরবিবি যেটা আমরা দেখবো, বিবি ফর্ম নং 28, অর্থাৎ সবাই শোনা যাচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার এতক্ষণ আটকা। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু শর্ট নেই, শেষ করে দেবো, একটু শর্ট নেই, সবাই একটু কথা বলি। তাহলে আমরা হিউম্যান ক্রাইম নোটিশ জারির ক্ষেত্রে আমরা কি করবো, একটু নেটের প্রবলেম ছিল। যখন কোনো ঘটনা দ্রুত বিচার বা পার্শ্ববর্তী এলাকায় যারা পুলিশের কারো আমরা সহযোগিতা দরকার, সেক্ষেত্রে আমরা বিবি ফর্ম 28 অনুযায়ী একটা নোটিশ, হিউম্যান ক্রাইম বা সরকারি নোটিশ জারি করবো, এবং সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষণিক গ্রেপ্তার না হয় ও চোরাই মাল উদ্ধার না হয়, এটাই খেয়াল রাখবেন। আমি যেটা বলছি, যে সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষণিক গ্রেপ্তার না হয়, চোরাই মাল উদ্ধার না করা হয়, এই ক্ষেত্রে পেশাদার মাদক, ডাকাতি সংগত অপরাধের ক্ষেত্রে, আগত হেফাজত হতে কয়েদি বা বন্দী প্রদানের ক্ষেত্রে, পেশাদার অপরাধী এবং চিটিং যারা করে, ভ্রাম্যমাণ অপরাধী দল যারা পুলিশের নজরদারি যারা এড়িয়ে যায় এদের ক্ষেত্রে, এবং গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে যেগুলো আসামি অপরাধ সংগঠনের পর পলাতক থাকে, অধিক মূল্যের শনাক্ত সম্পদ চুরি হয়ে গেছে। তো হিউম্যান ক্রাইম ক্ষেত্রে যে প্রেরণটা কিরকম, বিশেষ পুলিশ টেলিগ্রাম, বিশেষ বাহকের মাধ্যমে প্রেরণ করবেন, যে বললাম। এবং আমরা যেটা দেখলাম যে আহ, আহ, যেখানে এটা অবশ্যই পুলিশ সুপার অনুমতি হইতে হবে, একটা কপি অবশ্যই এসপি কে পাঠাবেন, যেটা বললেন, এটা আগে বললাম। তো যে অফিসার মামলা এফআইআর প্রস্তুত করবেন, সেই মামলা অফিসার হিউম্যান ক্রাইম নোটিশ বা সরকারি নোটিশ সেটা প্রস্তুত করবেন। কি বলছিলাম, যে একটা কপি এসপি পুলিশ সুপার কাছে পাঠাবেন, এবং অন্যান্য কর্মকর্তার কাছে সরাসরি পাঠাবেন, এবং বিষয়টা এসপি কে জানাবেন, এবং অন্য রেলওয়ে পুলিশ সুপার কাছেও একটা কপি পাঠাবেন, রেলওয়ে পুলিশ বিশেষ একটা নোট আছে, এটা দরকার নাই, এটা এখন ব্যবহার নাই। তবে কোন অফিসার ইনচার্জ হিউম্যান ক্রাইম বা সরকারি নোটিশ পাওয়ার পর কি করবে, আমরা যেটা দেখলাম, তাৎক্ষণিক লাল কালিতে প্রত্যয় রেজিস্টার জেনারেল এন্ট্রি দিবেন, এবং প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করবেন। স্থানীয় খারাপ চরিত্রের ব্যক্তি গতিবিধি সময় অনুসন্ধান করবেন, নজরদারি রিপোর্ট যাচাই করবেন, ও নোটিশের বিষয় তদন্ত করা ফলাফল সংক্ষিপ্ত সম্পর্কে কেসডারি জানাবেন, এবং নোটিশের বিষয়বস্তু অধীনস্থ সদস্য দফাদার চৌকিদারকে জানাবেন। অপরাধী চোরাই মাল মালার সময় সতর্ক থাকতে নির্দেশ দিবেন, এবং গৃহীত ব্যবস্থার নোটিশ স্পষ্ট লিখে রাখবেন, যেটা আপনার মেন বই বলা রয়েছে। ধারাবাহিকভাবে নম্বর দিয়ে সংরক্ষণ করবেন। অপরাধী গ্রেপ্তার, চোরাই মাল উদ্ধারের পুরো, এবং যারা এই ধরনের কার্যে সম্পৃক্ত হবে এবং চোরাই মাল উদ্ধার করেন, তাদেরকে পুরস্কার ব্যবস্থা করবে। আমাদের পিআরবির আপনাদের 201 থেকে 200 পর্যন্ত আজকে আমাদের শেষ ছিল, 244 থেকে 200 পর্যন্ত 50, ইনশাল্লাহ 250টা মুখস্থ করে ফেলবেন, যে কোনো সময় আমি ধরতে পারি। কালকের প্রশ্ন এটাই, যে হইচই বিজ্ঞাপন কি, বা হইচই নোটিশ কি, বা সরকল নোটিশ কি, সরকল নোটিশ কখন জারি করবেন, আর সরকল নোটিশ থানায় পাওয়ার পর কি কি করণীয় আলোচনা করবেন, এটা প্রশ্ন দিয়ে দিলাম, অ্যাডভান্স আপনারা লিখে ফেলবেন। উত্তর যদি বলেন আমি উত্তর দিয়ে দিব না, উত্তর দিয়ে দিয়েও তো আপনারা লেখেন না। এটা পরীক্ষা আসবে, ভালো করে পড়বেন। আর কালকে থেকে এখন যেগুলো পড়াবো সব